জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আজকে তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের বিষয়ের প্রথম ইউনিট টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা মডেল প্রশ্নপত্র নিয়ে এসেছি। তোমরা এই প্রশ্নপত্রটা যদি করো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় খুব ভালো রকমভাবে উত্তর করতে পারবে। তোমরা বাড়িতে যদি 5 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, তোমরা যদি বাড়িতে 8 নম্বরের এবং 4 নম্বরের প্রশ্নপত্রগুলো যদি লেখা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই খুব দ্রুততার সঙ্গে পরীক্ষাতেও উত্তর করে আসবে। তোমাদের প্রথম ইউনিট টেস্টে 1 মার্কসের আসবে এমসিকিউ, এক কথায় উত্তর, 2 নম্বরের প্রশ্ন আসবে, আর আসবে 4 নম্বরের এবং 8 নম্বরের বড় প্রশ্ন। তোমাদের প্রথম ইউনিট টেস্টের যে অধ্যায়গুলো আছে সেটা কি? প্রথম অধ্যায়ে হলো ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, আর আছে নেপোলিয়নের সাম্রাজ্য, জাতীয়তাবাদ এবং বিপ্লবের আদর্শ। সেই চ্যাপ্টার থেকে, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার কি বললাম? বিপ্লবের আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্যবাদ এবং জাতীয়তাবাদ। এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের জন্য আমি প্রশ্নপত্র তৈরি করে এনেছি। এই মডেল প্রশ্নপত্রটা করলে তোমাদের ইউনিট টেস্টে প্রস্তুতি আরও সহজ হবে। তাহলে দেখো কি কি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। দেখো প্রশ্নপত্রটা দেখো কি কি আছে। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 9th ক্লাসে 40 মার্কসের প্রশ্ন থাকবে। সেই প্রশ্নের মধ্যে এমসিকিউ থাকবে, এক কথায় উত্তর থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, শুদ্ধ অশুদ্ধ থাকবে, 2 নম্বরের প্রশ্ন থাকবে, 4 নম্বরের প্রশ্ন থাকবে, আর থাকবে একটা 8 নম্বরের। যে প্রশ্নপত্রটা দেখছো তোমরা, এই প্রশ্নগুলো যদি করে যাও অনেকগুলোই তোমরা কমন পাবে। আর বাড়িতে বসে এই প্রশ্নপত্রর যে বড় প্রশ্নগুলো আছে তোমরা উত্তরও লিখতে পারো। আর এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি এখানে বলে দিচ্ছি, এমসিকিউ, এসএকিউ আর 2 নম্বরের প্রশ্নগুলো। তবে দেখো প্রশ্নগুলোর উত্তর দেখো। প্রথম প্রশ্ন বলেছে 1 দাগের যে রোবোস্পিয়ারের শাসনকাল পরিচিত ছিল শ্বেত সন্ত্রাস, লাল সন্ত্রাস, হলুদ সন্ত্রাস, বাদামি সন্ত্রাস। প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেখো। বলেছে রোবোস্পিয়ারের শাসনকাল পরিচিত ছিল শ্বেত সন্ত্রাস, লাল সন্ত্রাস, হলুদ সন্ত্রাস, বাদামি সন্ত্রাস। এর উত্তর হবে লাল সন্ত্রাস। এর উত্তর হবে লাল সন্ত্রাস। এরপর আছে দ্য ওয়েলথ অফ নেশন। দ্য ওয়েলথ অফ নেশন বইটি কার লেখা? এর উত্তর হবে অ্যাডাম স্মিথ। এরপর আছে নেপোলিয়ান কোড প্রবর্তনের জন্য নেপোলিয়ানকে দ্বিতীয় অগাস্টিন বলা হয়, দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়, দ্বিতীয় কনস্ট্যান্টাইন বলা হয়, না দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? উত্তর হবে এখানে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। অর্থাৎ নেপোলিয়ান কোড প্রবর্তনের জন্য নেপোলিয়ানকে বলা হয় দ্বিতীয় জাস্টিনিয়ান। এরপরের প্রশ্ন হলো সমুদ্রের রানী বলা হয় নৌভর শক্তিশালী থাকার জন্য কোন দেশকে? এটার উত্তর হবে ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড, জার্মানি। উত্তর হবে ইংল্যান্ড। এরপর আছে নেপোলিয়ান ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেন 1799, 1802, 1804, 1806। এর উত্তর হবে 1804।
এইখানে বলেছে দুইয়ের দাগের একের প্রশ্ন, কে বলেছিলেন আমি রাষ্ট্র? এখানে মনে রাখবে আমি রাষ্ট্র বলেছিল চতুর্দশ লুই। আমি রাষ্ট্র বলেছিল চতুর্দশ লুই। কন্ট্রাক্ট অফ পেইসি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? কন্ট্রাক্ট অফ পেইসি জড়িত ছিল অভিজাতদের কর প্রদানের সঙ্গে। জাতীয় সংবিধান সভা কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করে? জাতীয় সংবিধান সভা নাগরিকদের অধিকার ঘোষণা করে 26শে আগস্ট 1789 খ্রিস্টাব্দে। কোন সময়কালকে ফ্রান্সের সন্ত্রাসের শাসন বলা হয়? রোবসপিয়রের শাসনকালকে ফ্রান্সের সন্ত্রাসের শাসন বলা হয়। রোবসপিয়রের শাসনকালকে সন্ত্রাসের শাসন বলা হয়। এরপরে প্রশ্ন হলো স্বৈরতন্ত্রের প্রতীক কাকে বলা হতো? বাস্তিল দুর্গকে স্বৈরতন্ত্রের প্রতীক বলা হতো, কারণ অনেক মানুষ যারা নির্দোষ ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করে এর ভেতরে রাখা হতো। এরপরের প্রশ্ন হলো বিশ্বকোষ কি? বিশ্বকোষ হলো 35টি খণ্ডের একটা বই যাতে বিভিন্ন মানুষ ফরাসির স্বৈরাচারী রাজতন্ত্র এবং চার্চের সমালোচনা করেছিল। অর্থাৎ 35টি খণ্ডের একটা বই যেখানে ফরাসির স্বৈরতন্ত্র এবং চার্চের সমালোচনা করা হয়েছিল। এরপরে 3-এর দাগে শূন্যস্থান কি আছে? নেপোলিয়ন ড্যাশ রাজ্যাংশ নিয়ে কিংডম অফ ওয়েস্টফেলিয়া গঠন করেন। এটার উত্তর হবে জার্মানির রাজ্যাংশ নিয়ে কিংডম অফ ওয়েস্টফেলিয়া গঠন করেন। 2 নম্বর প্রশ্ন বলেছে নেপোলিয়ন গ্র্যান্ড ডাচি অফ ওয়ারেস পরিণত করেন কোন দেশকে? পোল্যান্ডকে। নেপোলিয়ন পোল্যান্ডকে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারেসে পরিণত করেন। 3 নম্বরের প্রশ্ন বলছে অর্থলোলুপ নেকড়ে বলে ফরাসি জনগণের কাছে পরিচিত ছিলেন কারা? ইন্টেন্ডেন্ট নামক সরকারি কর্মচারীরা। ইন্টেন্ডেন্ট হস্যই দন্তন্য টয়কা দন্তন্য ডয়েকার দন্তন্য টয়। ইন্টেন্ডেন্ট নামক সরকারি কর্মচারীরা অর্থলোলুপ নেকড়ে নামে পরিচিত, কারণ তারা জনগণের কাছ থেকে যেমন তেমন করে রাজস্ব আদায় করত। এরপরে শুদ্ধ অশুদ্ধে কি বলছে? 4-এর দাগের লেটার দ্য গ্রেস জারির মাধ্যমে অভিযুক্ত ফরাসি নাগরিকদের মুক্তি দেওয়া হতো। এইটা হবে শুদ্ধ, প্রথমটা হবে শুদ্ধ। এরপরের 2 নম্বর শুদ্ধ অশুদ্ধ কি বলছে? 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। এইটা হবে অশুদ্ধ, কারণ লিপজিগের যুদ্ধের পরে নয়, ওয়াটারলু যুদ্ধের পরে নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। এরপরে 2-এর যে প্রশ্নগুলো আছে সেইগুলো কি কি? ফরাসি বিপ্লব পূর্ববর্তী সময়কে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয়েছে, তার কারণ ছিল ফরাসি বিপ্লবের আগে জনগণ যারা ছিল ফরাসি তাদের সবার কাছ থেকে সমানভাবে কর আদায় করতো না রাজা। ধনী এবং অভিজাত মানুষদের কাছ থেকে কোনো রকম ট্যাক্স নিত না, কিন্তু যারা গরিব মানুষ ছিল, যারা সাধারণ নাগরিক ছিল তাদের কাছ থেকে সবথেকে বেশি রাজস্ব নিত। ধনী এবং অভিজাত যাজক সম্প্রদায়ের মানুষের কাছে সারা দেশে 90% সম্পত্তি ছিল, কিন্তু তারা ট্যাক্স দিত না। কিন্তু 10% সম্পত্তি বা সম্পদের পরিমাণ ছিল সাধারণ জনগণের, তারাই সব থেকে বেশি ট্যাক্স দিত 90%-এর ওপরে। তাই অ্যাডাম স্মিথ ফ্রান্সের ফরাসি বিপ্লব পূর্ববর্তী সময়কে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছে। দৈব রাজতন্ত্র কি? দৈব রাজতন্ত্র বলতে বোঝায় বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে দৈব রাজতন্ত্র ছিল। এখানে রাজা নিজেকে দেবতার দূত হিসাবে ঘোষণা করত। তিনি বলতেন যে আমার বিরোধিতা করা মানে দেবতার বিরোধিতা করা, আমাকে ঈশ্বর পাঠিয়েছে তোমাদের শাসন করার জন্য, আমি যে কোনো আইন কানুন তৈরি করছি মানে কি সেটা ঈশ্বর করে দিয়েছে, আমাকে
ঈশ্বর পাঠিয়েছে তোমাদেরকে শাসন করার জন্য, তাই আমার বিরোধ করা তোমাদের ঠিক নয়। এই যে ভাবনা চিন্তা কেই বলা হয় কি দৈব রাজতন্ত্র। এটা রাষ্ট্রের জন্য কতটা ক্ষতিকর, পরের পার্টে কি বলছে, এটা রাষ্ট্রের জন্য কতটা ক্ষতিকর? অবশ্যই রাষ্ট্রের জন্য ক্ষতিকর এই বিষয়ে, কারণ তিনি নিজেকে সবথেকে বেশি ক্ষমতাবান বলে ঘোষণা করছেন। রাজা নিজেকে সবথেকে বেশি ক্ষমতাবান বলে ঘোষণা করছেন, আর নাগরিকদের ইচ্ছা অনিচ্ছাকে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। তাই এই দৈব রাজতন্ত্র রাষ্ট্রের জন্য খারাপ। আসিয়া রেজিমি বলতে কি বোঝায়? ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামো যেমন ছিল সেইটাকে বলা হয় কি আসিয়া রেজিমি। টেনিস কোর্টের শপথে তৃতীয় সম্প্রদায়ের মানুষরা কেন নিয়েছিল? তার কারণ ছিল যে টেনিস কোর্টের শপথ নেওয়ার কারণ ছিল তারা জাতীয় সভায় তালা দেখতে পান, সেই সভা থেকে বেরিয়ে এসে তারা টেনিস কোর্টে শপথ নেয় এই উদ্দেশ্যেই যে যতদিন না ফ্রান্সে একটা নতুন সংবিধান চালু হচ্ছে ততদিন তারা এই ফরাসি মানুষরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালাবেন। ঠিক আছে, 20 জুন 1789 খ্রিস্টাব্দে 20 জুন 1789 খ্রিস্টাব্দে তারা টেনিস কোর্টে শপথ নিয়েছিল। 5 নম্বর প্রশ্ন বলছে পোড়ামাটির নীতি ও গেরিলা যুদ্ধ কি? পোড়ামাটির নীতি হলো রাশিয়া যখন আক্রমণ করেছিল নেপোলিয়ান, সেই নেপোলিয়ান সৈন্যদের সাহায্য করার জন্য রাশিয়া এই পোড়ামাটির নীতি নিয়েছিল, যেখানে খাবার, খাদ্যদ্রব্য, শস্য, জলে বিষ মিশিয়ে দিয়েছিল রাশিয়া সেনাপতিরা। এটাকে বলা হয় পোড়ামাটির নীতি। যখন যুদ্ধে বিপক্ষ দল পেরে ওঠে না তখন এই সমস্ত নীতি নিয়ে সামনের যে বাহিনী আছে তাকে পরাজিত করার ভাবনা চিন্তা করে। খাবার, জল, খাদ্যদ্রব্য, শস্যতে বিষ মিশিয়ে দেয়, ব্রিজ ভেঙে দেওয়া, এইগুলো পোড়ামাটির নীতি। গেরিলা যুদ্ধ কি? গেরিলা যুদ্ধ হলো যে কোনো একটা বিপক্ষ দলের যদি সৈন্যবাহিনী কম থাকে তখন সেই বিপক্ষ দল সামনের দলকে পরাজিত করার জন্য যুদ্ধে পেছন থেকে আক্রমণ করে। অর্থাৎ একটা দল যার সেনাবাহিনী কম সেই দলটা পেছন থেকে আক্রমণ করে সামনের দলকে। ঠিক আছে, এটাকে বলা হয় গেরিলা যুদ্ধ। লুকিয়েও যুদ্ধ করা হয় এতে। এরপরে বলেছে লিপজিগের যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ বলার কারণ কি? লিপজিগের যুদ্ধ জাতিসমূহ যুদ্ধ বলার কারণ হলো কি, যে ইউরোপের 4টি শক্তিধর রাষ্ট্র রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড এবং আরও কিছু রাষ্ট্র মিলে নেপোলিয়নকে পরাজিত করার জন্য এই যুদ্ধে সামিল হয়েছিল। প্রায় ইউরোপে 13টি জাতি মিলিতভাবে নেপোলিয়নের বিরুদ্ধে এই যুদ্ধে সামিল হয়। এতগুলো জাতি মিলে এই যুদ্ধে সামিল হয়েছিল বলে লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। এই জাতিসমূহের যুদ্ধ বা লিপজিগের যুদ্ধ হয়েছিল 1813 খ্রিস্টাব্দে 16 থেকে 19 অক্টোবর। এই যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়েছিল। এরপর আছে প্যারিসের প্রথম সন্ধির গুরুত্ব কি? প্যারিসের প্রথম সন্ধির গুরুত্ব হলো প্যারিসের এই সন্ধি দ্বারা ফ্রান্সের যে বিপ্লব পূর্ববর্তী জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো করে দেওয়া হয়, আর যে জায়গাগুলো দখল করেছিল নেপোলিয়ন সেইগুলো কেড়ে নেওয়া হয়। অর্থাৎ বলতে চাইছে যে 1815 খ্রিস্টাব্দে প্যারিসের এই সন্ধি দ্বারা নেপোলিয়ন যে জায়গাগুলো দখল করেছিল অন্যান্য রাষ্ট্রে সেই জায়গাগুলো কেড়ে নেওয়া হয়, আর ফ্রান্সের আয়তন 1792 খ্রিস্টাব্দের সময় যেমন ছিল সেই রকম করে দেওয়া হয়। তাহলে প্যারিসের প্রথম সন্ধি কত সালে হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে। এই সন্ধি দ্বারা ফ্রান্সের আয়তন পূর্বের মতো করে দেওয়া হয়, আগে যেমন ছিল ফ্রান্সের আয়তন, রাষ্ট্রের আয়তন তেমন করে দেওয়া হয়। এরপরে বলেছে শতদিবসের রাজত্ব কি? নেপোলিয়নকে যখন এলবা দ্বীপে নির্বাসন পাঠানো হয়েছিল ফন্টেনব্লু সন্ধি দ্বারা, সেই সময়ে তিনি আবার কিছুদিনের জন্য ফিরে এসেছিল 20 মার্চ 1815 খ্রিস্টাব্দে। সেই সময় থেকে 100 দিন অর্থাৎ 29 জুন 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত পুনরায় ফ্রান্সের সিংহাসন ফিরে পেয়েছিল। এই যে সময়কালটা নেপোলিয়ন পুনরায়
ফ্রান্সের সিংহাসন ফিরে পাওয়ায় আর এটা 100 দিন তিনি শাসন করেছিলেন বলে এটাকে শতদিবসের রাজত্ব বলা হয়। মনে রাখবে, ফন্টেনব্লু সন্ধি দ্বারা নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসন করা হয়। আবার 1814 খ্রিস্টাব্দে আবার কিছুদিন পরে, 1 বছর পরে মোটামুটি, তিনি আবার ফিরে এসে ফ্রান্সের সিংহাসনে বসেন 1815 খ্রিস্টাব্দে 20 মার্চ। আর কতদিন সিংহাসনে বসে থাকেন, শাসন করেন ফ্রান্সকে আবার 29 জুন 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 100 দিন। তাই নেপোলিয়নের এই রাজত্ব, স্বল্পকালের রাজত্ব, শতদিবসের রাজত্ব নামে পরিচিত। এর পরের প্রশ্নগুলো কি কি আছে? 4 নম্বরের প্রশ্ন তোমরা বই থেকে পড়লেই বুঝতে পারবে। বলেছে প্রথম প্রশ্ন যে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের কর ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দিতে। কর ব্যবস্থা তোমরা যখন লিখবে তখন তোমরা প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর এই দুটো পয়েন্ট করে আলাদা আলাদা করে লিখবে। অর্থাৎ প্রত্যক্ষ কর কী কী ছিল এবং পরোক্ষ কর কী কী ছিল। কর ব্যবস্থা কেমন ছিল আমরা জানি, আমরা পড়ে এসছি। সেখানে তেইলি, ক্যাপেতেসিয়া, ভ্যান্তিয়াম, গ্যাবেল, করভি, এই সমস্ত কর তোমরা পড়েছ। তাই প্রত্যক্ষ আর পরোক্ষ কর ভাগ করে তোমরা লিখবে। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছে? ফরাসি বিপ্লবে নারীদের অনেক দিক থেকে সক্রিয় ছিল, ব্যাখ্যা করো। নারীরা কি করে ফরাসি বিপ্লবে অংশগ্রহণ করেছিল সেটা পড়বে। বিপ্লবের পর মানুষ ও নাগরিকদের কী কী অধিকার ঘোষণা করা হয়েছিল। এরপরের প্রশ্ন আছে, নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান এবং বিপ্লবের ধ্বংসকারী, ব্যাখ্যা করো। প্রথম দিকে নেপোলিয়ন বিপ্লবকে রক্ষা করেছিল, দ্বিতীয় পর্যায়ে নেপোলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছিল। তাই এরকম বলা হয়, তোমরা বই থেকেই পড়তে পারবে। এরপরে বলেছে টিকা লেখো নেপোলিয়ন কোড। অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ নেপোলিয়ন কোড। নেপোলিয়ন কোড আর নেপোলিয়নকে বিপ্লবের সন্তান এবং বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন, আর বিপ্লবের পরে মানুষ ও নাগরিকদের কী কী অধিকার ঘোষণা হয়েছিল, এই 3টে প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পড়ে নেবে। এরপরে আছে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহাদেশীয় ব্যবস্থা কী ছিল, এর পিছনে নেপোলিয়নের উদ্দেশ্য কী ছিল। ঠিক আছে। এরপরে প্রশ্ন হলো অতি গুরুত্বপূর্ণ, তোমরা এইটা একটা যদি পড়ো, 8 নম্বরের প্রশ্ন, যে ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের অবদান আলোচনা করো। ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের অবদানের পক্ষ বিপক্ষে যুক্তি দাও। এইটা যদি একটা পড়ো, একটাই তোমরা এই প্রথম ইউনিট টেস্টে কমন পাবে। তাই এটা অবশ্যই তৈরি করে নেবে প্রশ্নটা। আর দ্বিতীয় প্রশ্ন গুরুত্বপূর্ণ কি, নেপোলিয়ন কীভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেন এবং নেপোলিয়নের সাম্রাজ্যবাদী কার্যকলাপ সাম্যমৈত্রী স্বাধীনতার আদর্শের বিরোধ কিভাবে হয়েছিল। এইটা আর একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে তোমরা এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, তোমরা বাড়িতে যদি প্র্যাকটিস করো, নিজের মতো করে যদি লেখো খাতায় এই 4 নম্বরের প্রশ্নগুলো, তাহলে দেখবে হুবহু তোমরা পরীক্ষায় গিয়ে এইগুলোই কমন পাচ্ছ। ঠিক আছে। 2 মাস পড়েছ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মোটামুটি 3 মাস পড়ার সময় পেয়েছ। সেই সময় অবশ্যই প্রশ্নগুলো অনেকটা রেডিও হয়ে গেছে, যদি না হয়ে থাকে রেডি, অবশ্যই পড়ে নিও। এই কটা প্রশ্ন পড়লেই তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে। তবে আজকের জন্য এইটুকুই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীকালে ইউনিট টেস্ট এবং অন্যান্য ক্লাসগুলো পাওয়ার জন্য, এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিও। ঠিক আছে। ভালো থাকবে, খুব ভালো হবে পরীক্ষা। প্রথম ইউনিট টেস্টের মন দিয়ে পরীক্ষা দিও, আর এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করো। তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, গুড বাই, টেক কেয়ার।